আসসালামু আলাইকুম। আমি সামিনা পারভিন, প্রভাষক দর্শন, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র। আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান থেকে বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে প্রথমে আমি আলোচনা করব। যুক্তিবিদ্যার বিচারে যুক্তিবাক্য মোট 4 প্রকার হতে পারে, যথা কি AEIO যুক্তিবাক্য। আমি গত ক্লাসেও তোমাদেরকে AEIO যুক্তিবাক্য নিয়ে পড়িয়েছিলাম। যুক্তিবিদ্যায় ব্যবহৃত হতে হলে প্রতিটি বাক্যকে এই 4 প্রকার যুক্তিবাক্যের যে কোনো এক প্রকারে রূপ ধারণ করতে হয়। অর্থাৎ আমরা যদি একটা বাক্যকে যুক্তিবিদ্যায় ব্যবহার করতে হয় তাহলে AEIO যে কোনো এক প্রকার এই 4 প্রকারের যে কোনো এক প্রকারে রূপান্তর করতে হবে। অর্থাৎ ব্যবহারের সুবিধার জন্য ব্যবহার করার জন্য আমরা বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। রূপান্তর করা খুবই দরকার। আচ্ছা, এই যে রূপান্তরের কিছু শর্ত আছে, মানে বাক্যকে যে আমরা যুক্তিবাক্যে রূপান্তর করব এর কিছু শর্ত আছে। এখন আমি শর্তগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কোনো বাক্যকে রূপান্তরিত করার পর তার আকার পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু তার অর্থের কোনো পরিবর্তন না হয়। আমাদের কি খেয়াল রাখতে হবে, যখন আমরা একটা বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করব তখন তার আকারের পরিবর্তন ঘটাতে পারবো, কিন্তু এর অর্থের কোনো প্রকার আমরা পরিবর্তন করতে পারবো না। 2 নম্বরটা হচ্ছে কোনো বাক্যকে রূপান্তরিত করার সময় শুধু তার আকৃতি বিচার না করে তার প্রকৃত অর্থ বিচার করতে হবে। যখন আমরা কোনো একটা বাক্যকে রূপান্তর করব শুধু তার আকৃতিটা বিচার করব না, এর মধ্যে যে প্রকৃত অর্থটা আছে সে অর্থটাকে বিচার করে আমরা বাক্যটাকে যুক্তিবাক্যে রূপান্তর করব। 3 নম্বর হচ্ছে ব্যাকরণসম্য বাক্যকে যৌক্তিক বাক্য আকার রূপান্তরিত করার সময় তাদের উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় আকারে সাজাতে হবে। ব্যাকরণসম্মত বাক্যে কিন্তু আমরা আগের ক্লাসেও দেখেছি, যার উদ্দেশ্য, বিধেয়, এটা কখনো উদ্দেশ্য প্রথমে থাকে, কখনো বিধেয় প্রথমে থাকে, এটার কোনো সিকোয়েন্স নাই। কিন্তু আমরা যখন ব্যাকরণসম্মত বাক্যটাকে যৌক্তিক বাক্যে রূপান্তর করব তখন অবশ্যই প্রথমে উদ্দেশ্য থাকবে, তারপরে একটা সংযোজক থাকবে, তারপরে একটা বিধেয় থাকবে। অর্থাৎ যুক্তিবাক্যে কি আমরা প্রথমে উদ্দেশ্য, তারপরে সংযোজক, তারপর বিধেয়, এই সিকোয়েন্সটা মেনে চলব। এখন আমরা রূপান্তরের নিয়ম আর প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রূপান্তরের নিয়ম, বেশ কিছু নিয়ম আছে, আজ আমি কিছু নিয়ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, প্রথম নিয়মটা আমরা প্রথমে দেখব। যে সমস্ত বাক্যে কোনো সংযোজক নেই সে সমস্ত বাক্যে সংযোজকের ব্যবহার দেখাতে হবে। আচ্ছা, আমরা জানি যে যুক্তিবাক্য একটা কি উদ্দেশ্য, তারপরে একটা সংযোজক, তারপরে একটা কি বিধেয় থাকে। যদি বাক্যের মধ্যে এই সংযোজকটা না থাকে তাহলে আমরা সংযোজক ব্যবহার করি কি বাক্যটাকে যুক্তিবাক্যে রূপান্তর করব। প্রথম উদাহরণটা আমরা দেখি, নাসিমা গান করে। তাহলে এখানে আমরা কি কোনো সংযোজক দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে যদি আমরা এই যুক্তিবাক্যে রূপান্তর করি তাহলে একটা কি সংযোজক আনতে হবে। তাহলে একটা সংযোজক আনলে যুক্তিবাক্যটা কি দাঁড়ায় আমরা একটু দেখব। নাসিমা হয় একটি মেয়ে যে গান করে। তাহলে এখানে আমরা একটা হয় কি এনেছি, একটা সংযোজক এনেছি। তারপর এক্সাম্পলটা আমরা দেখি, কিছু ছেলে ফুটবল খেলা করে। তাহলে এটাকে আমরা যুক্তিবাক্যে রূপান্তর করলে কি হবে, কিছু ছেলে হয় যারা ফুটবল খেলা করে। তাহলে আমরা এখানে হয় কি সংযোজকটা এনেছি। আচ্ছা, দ্বিতীয় নিয়মটা আমরা দেখি, সংযোজক যদি অতীত ও ভবিষ্যৎকালের রূপে থাকে তাহলে তাকে বর্তমানকালের রূপে প্রকাশ করতে হবে। তো তোমরা যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে আমি সংযোজক নিয়ে আলোচনা করেছিলাম। আমি যখন সংযোজক নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে সংযোজক সব সময় কি বর্তমানকালের হয়, আর বাক্যে যদি সংযোজকটা অতীত ও ভবিষ্যৎকালে হয় তাহলে আমরা যখন যুক্তিবাক্যে রূপান্তর করব তা আমরা অতীত ও ভবিষ্যৎকালটা বর্তমানকালে এনে যুক্তিবাক্যে রূপান্তর করব। আমরা প্রথম উদাহরণটা দেখি, সে ধনী ছিল। এখানে ছিলটা কি অতীতকালের। তাহলে আমরা অতীতকালের হলো সংযোজকটা আমাদেরকে কি করতে হবে, বর্তমানকালে আনতে হবে। তাহলে দেখি কি এটাকে যদি আমরা এই যুক্তিবাক্যে রূপান্তর করি তাহলে উদাহরণটা কি দাঁড়ায়,
সে হয় একটি লোক যে ধনী ছিল। তাহলে হয় সংযোজকটা এখানে কি কালের? বর্তমান কালের। তারপর আমি দ্বিতীয় এক্সাম্পলটা দেখো তোমরা, কিছু ছাত্র পাশ করবে, এখানে করবেটা কি কাল? ভবিষ্যৎকাল। তাহলে আমরা সংযোজকটা অবশ্যই ভবিষ্যৎকালে রাখতে পারবো না, আমাদের কোন কালে আনতে হবে? বর্তমানকালে। তাহলে দেখো কিছু ছাত্র হয় তারা যারা পাশ করবে, তাহলে কিছু ছাত্র হয় তারা, হয় কি কোন কাল? বর্তমানকাল। আমি এই উদাহরণটাতে আইযুক্তি বাক্যে আনতে গিয়ে সংযোজকটাকে কি করলাম? বর্তমানকালে আনলাম। তাহলে দ্বিতীয় নিয়মটি কি? সংযোজকটা কি করতে হবে? সংযোজককে সবসময় বর্তমানকালের হতে হবে, অতীত আর ভবিষ্যৎকালে সংযোজককে রাখা যাবে না। তারপরে আমি তিন নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য, গুরুত্ব প্রকাশ করার জন্য অথবা কবিতার ক্ষেত্রে অনেক সময় বিধেয়কে বাক্যের প্রথমে ব্যবহার করা হয়। ওইসব ক্ষেত্রে উদ্দেশ্য ও বিধেয়কে যথাযথ স্থানে প্রয়োগ করতে হবে। অনেক সময় যেগুলো যুক্তি বাক্য নয়, এমনিতে ব্যাকরণসম্মত বাক্য, এগুলোতে কি উদ্দেশ্য আর বিধেয় কি সবসময় কি একই স্থানে থাকে না, অর্থাৎ কোনো সময় বিধেয়টাকে আগে নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে কি যখন আমরা যৌক্তিক বাক্যে রূপান্তর করব তখন উদ্দেশ্য আর বিধেয়টাকে যথাস্থানে রাখবো, অর্থাৎ প্রথমে উদ্দেশ্য, তারপরে একটি সংযোজক, তারপর কি বিধেয়টি থাকবে। উদাহরণটা আমরা একটু খেয়াল করব। ভয়াবহ ছিল দৃশ্যটি। এখানে দেখো দৃশ্যটি কি এখানে উদ্দেশ্য, ভয়াবহটা কি বিধেয়। তাহলে এটা কি উদ্দেশ্য বিধেয়টা সঠিক স্থানে নেই। এটা যুক্তি বাক্যে রূপান্তর করলে আমরা উদ্দেশ্য বিধেয়কে সঠিক স্থানে আনবো। যদি উদ্দেশ্য বিধেয়কে সঠিক স্থানে নিয়ে আসি তাহলে উদাহরণটি কি দাঁড়ায় আমরা একটু খেয়াল করব। দৃশ্যটি হয় এমন যা ভয়াবহ ছিল। তাহলে দৃশ্যটিকে আমরা প্রথম আনলাম, এটা একটা উদ্দেশ্য, তারপরে হয় একটি সংযোজক আনলাম, তারপরে কি বিধেয়টি দিলাম ভয়াবহ। ওকে, তাহলে উদাহরণটা কি দাঁড়ালো? দৃশ্যটি হয় এমন যা ভয়াবহ ছিল। এখন আমি 4 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। নয়ার্থক যুক্তিবাক্যে নাসূচক চিহ্ন সংযোজকের অঙ্গীভূত থাকবে। যুক্তিবাক্যের এক স্থানে সংযোজক এবং অন্য স্থানে নাসূচক চিহ্ন ব্যবহার করা যাবে না। তাহলে আমরা যুক্তিবাক্যের ক্ষেত্রে কি আমরা যুক্তিবাক্যের ক্ষেত্রে আমরা কি নাসূচক চিহ্ন সংযোজকের অঙ্গীভূত থাকবে, মানে সংযোজকের মধ্যেই থাকবে। আমরা দেখি একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হবে। সে তাস খেলা করে না। এখানে কি এটা একটা ব্যাকরণসম্মত বাক্য, এটাকে আমরা যুক্তি বাক্যে রূপান্তর করলে কি হবে? সে নয় একজন লোক যে তাস খেলা করে না। এখানে সংযোজকের সাথে কি? সংযোজকের সাথে একই অঙ্গীভূত আছে। সংযোজকের সাথে কি নাসূচক চিহ্নটি কি অঙ্গীভূত আছে। এই যে এখানে নয়টা কি সংযোজক। এখন আমি 5 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের চিহ্ন হচ্ছে সকল, তবে, সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, প্রতিটি ইত্যাদি। এই চিহ্নগুলো এই সবগুলো চিহ্ন কি একই অর্থবোধক। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের চিহ্ন হচ্ছে কি এই যে সকল, তবে কি সকল। সার্বিক সদর্থক যুক্তিবাক্য যখন আমরা দেখেছি এই যুক্তিবাক্যের ক্ষেত্রে আমরা কি দেখেছি? এটার মধ্যে কি সকল চিহ্নটি ব্যবহার করা হয়। কিন্তু যদি সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, প্রতিটি ইত্যাদি চিহ্নগুলো থাকে সেগুলোর অর্থ কি সকল হবে। মানে এই সবগুলো শব্দের অর্থ আর সকলের অর্থ কি একই। মানে আমরা একটা উদাহরণ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। প্রতিটি মানুষই স্বার্থপর। এখানে প্রতিটি মানুষই স্বার্থপর। প্রতিটি কি আমরা আগে রুলসে পড়েছি, নিয়মে পড়েছি যে প্রতিটি, প্রত্যেক, যে কোনো ইত্যাদি যে কোনোটাই কি সকল অর্থ একই অর্থ বহন করে। তাহলে প্রতিটির বদলে আমরা কি সকল চিহ্নটি ব্যবহার করতে পারি। তাহলে সকল মানুষ হয় স্বার্থপর, আমরা এই যুক্তিবাক্যে এভাবে রূপান্তর করতে পারি। তাহলে প্রতিটি মানুষই স্বার্থপর না বলে যুক্তিবাক্যে রূপান্তর হলে হবে কি সকল মানুষ হয় স্বার্থপর। আচ্ছা, এখন আমি 6 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব।
যেসব বাক্যে সকল, সমস্ত, প্রত্যেক, যে কোনো, প্রতিটি চিহ্ন থাকে এবং একই সাথে বাক্যের মধ্যে একটি নাসূচক চিহ্ন থাকে তাদেরকে বিশেষ নঅর্থক বা অযুক্তি বাক্যে অযুক্তি বাক্য বলে গণ্য করতে হবে। তাহলে আমরা তো আগের রুলসটাতে পড়েছিলাম যে কি প্রতিটি, সকল, সমস্ত, প্রত্যেক, প্রতিটি এই চিহ্ন থাকলে আমাদের কি হবে, সার্বিক সদর্থক যুক্তিবাক্য হবে। কিন্তু এটার সাথে যে এই চিহ্নগুলো থাকা সত্ত্বেও যদি একটা নাসূচক বাক্য থাকে তখন এটা কি হবে, বিশেষ নঅর্থক যুক্তিবাক্য মানে অযুক্তি বাক্য বলে গণ্য করতে হবে। যেমন সমস্ত মানুষ সৎ নয়, এটা কি সমস্ত মানুষ সৎ নয়, আমরা সমস্ত দেখে তো প্রথমে আমরা মনে করতে পারি এটা সার্বিক সদর্থক যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। কিন্তু এখানে আমরা একটু খেয়াল করলে দেখব যে এখানে একটা কি নাসূচক বাক্য, নাসূচক একটা চিহ্ন রয়েছে। এই নাসূচক চিহ্নের কারণে এটাকে আমরা সার্বিক সদর্থক মানে এই যুক্তিবাক্যে রূপান্তর না করে বিশেষ নঅর্থক যুক্তিবাক্য মানে অযুক্তি বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে অযুক্তি বাক্যে যদি আমরা রূপান্তর করি তাহলে এটা কী আসবে, কিছু মানুষ নয় সৎ। তাহলে সার্বিক বিশেষ নঅর্থক যুক্তিবাক্যে রূপান্তর করলে সমস্ত মানুষ সৎ নয়, এটা আসবে কিছু মানুষ নয় সৎ। আচ্ছা, আশা করি তোমরা 6 নম্বর নিয়মটাও বুঝতে পেরেছ। এখন আমি 7 নম্বর নিয়মে চলে যাচ্ছি। যেসব বাক্যে সর্বদা, সর্বত্র, অবশ্যই, সম্পূর্ণরূপে, একান্তভাবে ইত্যাদি শব্দ থাকে এবং কোনো নাসূচক চিহ্ন থাকে না তাদেরকে এ যুক্তিবাক্য রূপে ধরতে হবে, এবং যদি ওসব শব্দের সাথে নাসূচক চিহ্ন থাকে তাহলে তাদেরকে অযুক্তি বাক্য রূপে ধরতে হবে। তাহলে আমরা তো আগে পড়েছি যে যেসব যুক্তিবাক্যে সর্বদা, সর্বত্র, অবশ্যই, সম্পূর্ণরূপে, একান্তভাবে ইত্যাদি শব্দ থাকে তাহলে এবং কোনো নাসূচক বাক্য না থাকে তাহলে এটাকে এই যুক্তিবাক্য মানে সার্বিক সদর্থক যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। আর যদি এই যে ধরো সর্বদা, সর্বত্র, অবশ্যই, সম্পূর্ণরূপে, একান্তভাবে ইত্যাদি শব্দগুলো থাকে এবং ওই বাক্যটা একটা নাসূচক বাক্য থাকে তাহলে এই বাক্যটাকে আমাদের কি অযুক্তি বাক্যে রূপান্তর করতে হবে, মানে বিশেষ নঅর্থক যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখার মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার হব। সৎ লোকেরা একান্তভাবেই ভালো। তাহলে সৎ লোকেরা একান্তভাবেই ভালো আমরা আগে নিয়মে পড়েছি যে সর্বদা, সর্বত্র, সম্পূর্ণ রূপে, একান্তভাবে থাকলে এটাকে আমরা কি সার্বিক সদর্থক যুক্তিবাক্য মানে এই যুক্তিবাক্যে রূপান্তর করব। তাহলে যদি এটাকে এই যুক্তিবাক্যে রূপান্তর করি তাহলে কি হবে, সকল সৎ লোক হয় ভালো। তাহলে সকল সৎ লোক হয় ভালো। আচ্ছা, তারপর এক্সাম্পলটা দেখি। কৃষকেরা সর্বত্র অবহেলিত নয়। দেখো আমরা এখানে যে 7 নম্বর রুলস অনুযায়ী সর্বত্র আছে এবং একটা নাসূচক একটা কি চিহ্ন আছে, তাহলে এটাকে আমরা কি অযুক্তি বাক্য মানে বিশেষ নঅর্থক যুক্তিবাক্যে রূপান্তর করব। বিশেষ নঅর্থক যুক্তিবাক্যে রূপান্তর করলে কি হবে, দেখো, কিছু কৃষক নয় অবহেলিত। ওকে, তাহলে 7 নম্বর নিয়মটা অনুযায়ী আমরা কি বুঝলাম, যদি একটা বাক্যে সর্বদা, সর্বত্র, অবশ্যই, সম্পূর্ণরূপে, একান্তভাবে থাকে তাহলে এটাকে আমরা সার্বিক সদর্থক যুক্তিবাক্য মানে এই যুক্তিবাক্যে রূপান্তর করব। আর যদি সর্বদা, সর্বত্র, অবশ্যই, সম্পূর্ণরূপে, একান্তভাবের সাথে ওই বাক্যটাতে একটা নাসূচক চিহ্ন থাকে তাহলে আমরা এটাকে অযুক্তি বাক্য মানে বিশেষ নঅর্থক যুক্তিবাক্যে রূপান্তর করব। আমি এখন 8 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। বিশেষ যুক্তিবাক্যের চিহ্ন হচ্ছে কিছু বা কোনো, তবে কতিপয়, অধিকাংশ, অনেক, প্রায়, সব, একটি ছাড়া সব ইত্যাদি চিহ্নগুলো একই রূপ অর্থবোধক। কাজে এসব চিহ্ন সম্বলিত বাক্যকে বিশেষ বাক্য গণ্য করতে হবে। আর এগুলোর পরিবর্তে কিছু ব্যবহার করতে হবে। তাহলে আমাদের 8 নম্বর রুলস অনুযায়ী কী হবে, বিশেষ যুক্তিবাক্যের চিহ্ন হচ্ছে কি কিছু
বা কোনো কোনো। তবে যদি আমরা তবে, কতিপয়, অধিকাংশ, অনেক, প্রায়, সব, একটি ছাড়া সব ইত্যাদি চিহ্নগুলো থাকে, তাও আমরা এটাকে কি বিশেষ যুক্তিবাক্য রূপে গণ্য করতে হবে, বিশেষ যুক্তিবাক্যে কি রূপান্তর করতে হবে। আচ্ছা, কতিপয় লোক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা এক্সাম্পলটা খেয়াল করো। কতিপয় লোক আহত হয়েছিল, তাহলে কতিপয় আছে, কতিপয়ের আমরা রুলস অনুযায়ী পড়েছি যে কতিপয় থাকলেও সেটা বিশেষ অর্থ মানে বিশেষ যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। তাহলে কি বিশেষ যুক্তিবাক্য কিছুতে চলে যাবে, কতিপয়ের বদলে আমাদের কী কী দিতে হবে, কিছু। তাহলে কিছু লোক হয় তারা যারা আহত হয়েছিল। তাহলে কিছু, এটাকে আমরা কি করলাম, আই যুক্তিবাক্যে রূপান্তর করলাম, মানে বিশেষ সদর্থক যুক্তিবাক্যে রূপান্তর করলাম। এখন আমি তোমাদেরকে 9 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। প্রায়ই, সাধারণত, সচরাচর, কখনো কখনো, মাঝে মাঝে ইত্যাদি শব্দ সম্বলিত বাক্যগুলো বিশেষ যুক্তিবাক্য বলে পরিগণিত। সুতরাং শব্দগুলোর পরিবর্তে কিছু বা কোনো কোনো শব্দ ব্যবহার করতে হবে। তাহলে আমরা আগের রুলসের মতোই, আমরা 8 নম্বর রুলসটার মতোই 9 নম্বর রুলসটা যেখানে কি, তাহলে এখানে প্রায়ই, সাধারণত, সচরাচর, কখনো কখনো, মাঝে মাঝে ইত্যাদি শব্দ সম্বলিত বাক্যগুলো আমরা কি করব, বিশেষ যুক্তিবাক্য বলে পরিগণিত করব। আর এগুলো থাকলে আমরা কি করব, এগুলো থাকলে আমরা বিশেষ যুক্তিবাক্যে রূপান্তরের ক্ষেত্রে কিছু কিছু অথবা কোনো কোনো এই শব্দগুলো ব্যবহার করব। আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হব। শিশুরা প্রায়ই চঞ্চল, যদি আমি প্রায়ই আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা একটা বিশেষ যুক্তিবাক্যে রূপান্তর করব। তাহলে এটাকে যদি আমরা আই যুক্তিবাক্যে রূপান্তর করি তাহলে কি হবে, কিছু শিশু হয় চঞ্চল। আচ্ছা, আশা করি তোমরা 9 নম্বর নিয়মটিও বুঝতে পেরেছ। এখন আমি 10 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অতি অল্প, খুব কম, ক্বচিৎ, কদাচিৎ ইত্যাদি শব্দগুলোর মধ্যে নাসূচক অর্থ নিহিত আছে। এদের অর্থ হচ্ছে কিছু নয়, কিছু নয়। সুতরাং কোনো সদর্থক বাক্যে এরূপ শব্দ বর্তমান থাকলে তাকে অযুক্তিবাক্য বলে গণ্য করতে হবে। আর কোনো নর্থক বাক্যে এরূপ কোনো শব্দ থাকলে তাকে আই যুক্তিবাক্যে রূপে গণ্য করতে হবে। মানে কি, যে আমরা যখন কোনো একটা বাক্যে দেখব অতি অল্প, খুব কম, ক্বচিৎ, কদাচিৎ ইত্যাদি শব্দগুলো থাকবে, এটা সবসময় কি না সূচক অর্থই বহন করে এগুলা। তাই এই শব্দগুলো যখন কোনো সদর্থক যুক্তিবাক্যে থাকবে তখন সেটাকে নর্থক যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। আর যখন এগুলো কোনো নর্থক যুক্তিবাক্যে থাকবে তখন তাদেরকে সদর্থক যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। মানে সদর্থকে থাকলে নর্থকে, আর নর্থকে থাকলে সদর্থক যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। আমি একটি উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হব। আচ্ছা, দুটো উদাহরণ দিচ্ছি নিচে, তোমরা একটু খেয়াল করো। খুব কম লক্ষ্মী সুখী, এখানে দেখো খুব কম, মানে এটা সদর্থক যুক্তিবাক্যে আছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি যখন রূপান্তর করব তখন এটাকে আমরা কি নর্থক যুক্তিবাক্যে, বিশেষ নর্থক যুক্তিবাক্যে রূপান্তর করব, মানে ও যুক্তিবাক্যে রূপান্তর করব। কারণ এটা একটা সদর্থক যুক্তিবাক্যে আছে, তাহলে সেটাকে কি একটা নর্থক যুক্তিবাক্যে, মানে বিশেষ নর্থক যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। আমি দেখি, কিছু লোক নয় সুখী, তাহলে খুব কম লোকই সুখী, তাহলে এটাকে আমরা কি নর্থক যুক্তিবাক্য, মানে বিশেষ নর্থক যুক্তিবাক্য ওতে রূপান্তর করলে কি আসবে, কিছু লোক নয় সুখী। আর খ নম্বর উদাহরণটা যদি আমরা দেখি তাহলে কি, বাঘ ক্বচিৎ হিংস্র হয় না, তাহলে এটাও কি, এটা একটা নর্থক যুক্তিবাক্যে আছে। তাহলে এটাকে যখন আমরা রূপান্তর করব তখন এটাকে আমরা বিশেষ সদর্থক যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে, অর্থাৎ আই যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এটা আই যুক্তিবাক্যে রূপান্তর করলে উদাহরণটা কী দাঁড়ায় আমরা একটু দেখব। কিছু বাঘ হয় হিংস্র, তাহলে এটাকে আমরা কি আই যুক্তিবাক্যে রূপান্তর করলাম। আমি আশা করি তোমরা 10 নম্বর নিয়মটিও বুঝতে পেরেছ। আমি এখন 11 নম্বর নিয়মটিতে চলে যেতে চাচ্ছি। 11 নম্বর নিয়মটি হচ্ছে, যে সমস্ত বাক্যে কেউ না, কখনো না, একটিও না ইত্যাদি শব্দ থাকে তাদেরকে ই যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে।
আচ্ছা, তাহলে যে সমস্ত বাক্যে কী থাকবে? কেউ না, কখনোই না, একটিও না ইত্যাদি শব্দ থাকবে, তখন তাদেরকে আমরা কি ই যুক্তি বাক্যে রূপান্তর করব। তাহলে আমি একটি উদাহরণের মাধ্যমে জিনিসটি ক্লিয়ার হচ্ছি। মানুষ কখনই সুখী নয়। তাহলে মানুষ কখনই সুখী নয়, কখনোই আছে। এই যে কখনই থাকার কারণে আমরা এটাকে কোন যুক্তিবাক্যে রূপান্তর করব? সার্বিক নর্থক যুক্তিবাক্য মানে ই যুক্তিবাক্যে রূপান্তর করব। আমরা যদি এই যে যুক্তিবাক্যে রূপান্তর করি তাহলে কি আসি? আমরা দেখি কোনো মানুষ নয় সুখী। প্রথমে আমরা আমাদের ব্যাকরণসম্মত বাক্যটা কী ছিল? মানুষ কখনোই সুখী নয়। কখনোই থাকার কারণে আমরা এটা সার্বিক নর্থক যুক্তিবাক্য মানে ই যুক্তিবাক্যে রূপান্তর করব। আর এটা ই যুক্তিবাক্যে রূপান্তর করলে হবে কোনো মানুষ নয় সুখী। আমি আশা করছি তোমরা 11 নম্বর রুলসটিও নিয়মটিও বুঝতে নিয়মে যেতে চাচ্ছি। আমরা তো যুক্তিবাক্য নিয়ে আমি এর আগের ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম। এর মধ্যে আজকে একটা অনন্য যুক্তিবাক্য আছে। এটা নিয়ে অনন্য যুক্তিবাক্যটা কখন অনন্য হয় আমরা সেটা একটু দেখব। সমস্ত বাক্যে কেবল, শুধুমাত্র, একমাত্র ইত্যাদি শব্দ থাকে তাদেরকে অনন্য যুক্তিবাক্য বলে। আচ্ছা, এরূপ বাক্যকে যৌক্তিক আকার করার সময় এই অথবা ই বাক্যের পরিবর্তন করা যায়। এটাকে যখন এই অনন্য যুক্তি বাক্যটাকে যখন আমরা এ ই আয়ু যে কোনো এক মানে এ অথবা ই যুক্তি বাক্যে পরিবর্তন করব। মানে অনন্য যুক্তি বাক্যটাকে আমাদেরকে কী কী যুক্তি বাক্যে রূপান্তর করতে হবে? এ অথবা ই যুক্তি বাক্যে রূপান্তর করতে হবে। আচ্ছা, আমি আবার প্রথম থেকে নিয়মটি বলি। অনন্য যুক্তি বাক্যটা কি? যে সমস্ত বাক্যে কেবল, শুধু, মাত্র, একমাত্র ইত্যাদি শব্দ থাকে তাদেরকে অনন্য যুক্তি বাক্য বলে। এইরূপ বাক্যের যৌক্তিক আকার করার সময় এ অথবা ই যুক্তি বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে অনন্য যুক্তি বাক্যকে আমরা এ যুক্তি বাক্য অথবা ই যুক্তি বাক্যে রূপান্তর করতে পারবো। যখন আমরা দেখো, একটু তোমরা খেয়াল করো, এ যুক্তিবাক্যে পরিবর্তন করলে উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন করে দিতে হবে। তাহলে আমরা অনন্য যুক্তিবাক্য যখন এ যুক্তিবাক্যে রূপান্তর করব তখন উদ্দেশ্য আর বিধেয়টার কি স্থান পরিবর্তন করে দেব। আর যখন ই যুক্তিবাক্যে পরিবর্তন করব তখন উদ্দেশ্যের স্থানে তার বিরুদ্ধ পদকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা উদ্দেশ্যের স্থানে আর কি বিরুদ্ধ মানে কি বিপরীত পদটাকে কি ব্যবহার করতে হবে। যেমন আমি এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দেব। দেখো, প্রথম এক্সাম্পলটা একটু খেয়াল করো। কেবল ধার্মিক লোকেরাই সুখী। এখানে কেবল আছে, তাহলে কেবল থাকার কারণে এটা একটা অনন্য যুক্তি বাক্য। অনন্য যুক্তি বাক্য হওয়ার কারণে আমরা এটাকে এ যুক্তি বাক্য অথবা ই যুক্তি বাক্য যে কোনো এক বাক্যে রূপান্তর করতে পারবো। তাহলে এই যুক্তিবাক্যে যদি রূপান্তর করি তখন আমরা কি করব? উদ্দেশ্য আর বিধেয়টার কি শুধুমাত্র স্থান পরিবর্তন করে দিব। উদ্দেশ্যর স্থানে বিধেয় আর বিধেয়র স্থানে কি উদ্দেশ্যটাকে দিব। তখন যদি আমরা এটাকে এই যুক্তিবাক্যে রূপান্তর করি তাহলে কী হবে? দেখো, সকল সুখী লোক, প্রথমে আমাদের এই কেবল ধার্মিক লোকেরাই সুখী। আমাদের কি এটা অনন্য যুক্তিবাক্যটা হচ্ছে কেবল ধার্মিক লোকেরাই সুখী। এটাকে যদি আমরা এই যুক্তিবাক্যে রূপান্তর করি তাহলে উদ্দেশ্যের স্থানে বিধেয়, বিধেয়ের স্থানে কি দিব? উদ্দেশ্য দিব। এটা হচ্ছে বিধেয়, এটা হচ্ছে কি উদ্দেশ্য। তাহলে সকল, যেহেতু এই যুক্তিবাক্যে রূপান্তর করবো তাহলে আমাদেরকে সকল চিহ্নটি আনতে হবে। তাহলে সকল বিধেয়টা কী ছিল? সুখী। তাহলে সকল সুখী লোক হয় ধার্মিক। তাহলে বিধেয়টা কি লোকেরাই সুখী ছিল, সেখানে আমরা আনবো কি সকল সুখী লোক হয় ধার্মিক। মানে উদ্দেশ্যের জায়গায় বিধেয়কে, বিধেয়ের জায়গাতে উদ্দেশ্যকে পরস্পর স্থান পরিবর্তন করে দেব। যদি এই অনন্য যুক্তি বাক্যকে ই যুক্তি বাক্যে রূপান্তর করি, যদি অনন্য যুক্তি বাক্যটাকে ই যুক্তি বাক্যে রূপান্তর করি তাহলে আমরা কি করব? আমরা একটু দেখতে চাচ্ছি। ই যুক্তি বাক্যে রূপান্তর করলে আসবে কোনো অধার্মিক লোক নয় সুখী। তাহলে কি আসবে? কোনো অধার্মিক লোক নয় সুখী। এখানে উদ্দেশ্যটা হচ্ছে ধার্মিক, ধার্মিকের বিরুদ্ধ পদ হচ্ছে অধার্মিক। তাহলে বিরুদ্ধ পদ অধার্মিক, তাহলে কোনো অধার্মিক লোক নয় সুখী। তাহলে কি হলো? কোনো অধার্মিক লোক নয় সুখী। তাহলে কি করলাম? ধার্মিকের বিরুদ্ধ পদ কি? অধার্মিক। আর উদ্দেশ্যর বিরুদ্ধ পদটাকে কি উদ্দেশ্যরূপে নিয়ে আমরা কি করব? এই অনন্য যুক্তিবাক্যটাকে ই যুক্তিবাক্যে রূপান্তর করব। আশা করি তোমরা 12 নম্বর রুলস বুঝতে পেরেছ।
আজকে আমরা কি পড়লাম তাহলে, বাক্যটাকে আমরা কিভাবে যুক্তি বাক্যে রূপান্তর করতে পারি তার কিছু নিয়ম নিয়ে আলোচনা করলাম। আমরা এর আগের ক্লাসেও যুক্তি বাক্য নিয়ে যুক্তি বাক্য নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আজকেও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আবার নতুন টপিক নিয়ে ক্লাস নিব। সবাই ভালো থাকো। আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।